নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার 6:30টায় খাস খবর বাংলা 1 এবং মানভূম উত্তরণের যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতি পর্ব। এই লকডাউনের সময় তোমরা বাড়িতে আসো, বাড়িতেই থাকো, আমরা এখান থেকে চালিয়ে যাচ্ছি। তোমরা প্রতিদিন সন্ধ্যের সময় বিভিন্ন সাবজেক্টের পড়া ফলো করতে থাকো। আজকে তোমাদের ক্লাস নেবেন মোল্লাডিটোলা নিউ জুনিয়র হাই স্কুলের ইতিহাসের শিক্ষক নিরঞ্জন চক্রবর্তী মহাশয়। তাকে আমরা ডেকে নিচ্ছি। তোমরা ইতিহাসের ক্লাস আজকে ফলো করো। প্রশ্ন থাকলে পরে শেষে তোমরা হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমাদের প্রশ্ন পাঠাবে। নিরঞ্জন চক্রবর্তী। নমস্কার, আমি নিরঞ্জন চক্রবর্তী, মোল্লাডিটোলা নিউ জুনিয়র হাই স্কুলের ইতিহাস বিষয়ের শিক্ষক। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং যেসব অভিভাবকবৃন্দ এই অনুষ্ঠানটি দেখছেন, প্রত্যেককেই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ ভারতবর্ষ তথা বিশ্ব করোনার করাল গ্রাসে আক্রান্ত। আমরা খুব খারাপ সময়ের মধ্যে রান করছি। শীঘ্রই আশা করব যে আমরা এখান থেকে মুক্ত হতে পারবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি আমরা সবাই আবার পৃথিবীর সুন্দর পরিবেশে ফিরে যেতে পারি। তোমাদের তো স্কুল বন্ধ হয়েছে, যার ফলে তোমাদের পড়াশোনা থেকে অনেকটাই দূরে সরে গেছো। একঘেয়েমি এসছে অনেকের বাড়িতে থেকে থেকে। তবুও বলি, কোন অবস্থাতেই হেরে যেও না, সবসময় নিজেকে মোটিভেট করো। কবির কি বলেছে? जैसे तिल में तेल है जीहू चकमक में आग, तेरे साई तुझ में है जाग सके तो जाग। যাই হোক, আর এই বিষয়ে কিছু না বলে প্রত্যেকে ভালো থাকো এই কামনা করছি এবং আমার ইতিহাস বিষয়ে ফিরে যাচ্ছি। তোমরা জানো যে বিভিন্ন স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য অধিকাংশ স্কুলেই দশম শ্রেণীর ইতিহাসে মোটামুটি 2টো চ্যাপ্টার হয়েছে। আমি অ্যানালাইসিস করে দেখেছি, খবর নিয়েছি অধিকাংশ স্কুলে, অনেক স্কুলেই, যে তাদের থার্ড চ্যাপ্টার শুরু হয়নি। যদিও সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হওয়ার কথা 4 নম্বর অধ্যায় থেকে। তবুও আমি একটু পিছনে 3 নম্বর অধ্যায়ের বিদ্রোহ ও প্রতিরোধ এবং ভারতের উপজাতি বিদ্রোহ প্রতিরোধ, সম্ভাব্য ফলাফল, তাদের বিভিন্ন উপজাতি বিদ্রোহের বৈশিষ্ট্য, এগুলো আলোচনা করব। কারণ তোমরা 2021 সালে যে পরীক্ষা দেবে, তাতে আমার হিসাবে এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় 15 থেকে 20 নাম্বার পড়ার সম্ভাবনা। কারণ এমনিতেই সরকারি যে নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের, সেখানে 2টো এমসিকিউ, 3টে ভেরি শর্ট টাইপ, 2টো 2 নম্বর, আর 3 আর 4 থেকে একটা টিকা, আর 3 আর 4 থেকে একটা বড় কোশ্চেন পড়ার সম্ভাবনা। তাতে হিসাব করে দেখেছি আমি যে এবছর মানে 2021 সালে 15 থেকে 20 নম্বর এই চ্যাপ্টার থেকে পড়ার খুব সম্ভাবনা। যাই হোক, আমরা আজকের যে আমার পাঠ একক হচ্ছে উপজাতি বিদ্রোহ। সেই পাঠ একের একটা ছোট্ট অংশ, কারণ এই পুরো 35-40 মিনিটের ক্লাসে পুরো চ্যাপ্টার তো শেষ হওয়া সম্ভব নয়। তার জন্য আজ আমরা উপজাতি বিদ্রোহের কারণ, বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব বলতে কি বুঝি, এবং এই বিদ্রোহের একটা অন্যতম বিদ্রোহ, উপজাতি বিদ্রোহের সাঁওতাল বিদ্রোহ। সেই সাঁওতাল বিদ্রোহ কেন হলো, সেই সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কি, সাঁওতাল বিদ্রোহের ফলাফলেই বা কী, সেই সম্পর্কে আলোচনা করব।
তোমরা জানো যে ভারতবর্ষের ঊনবিংশ শতকের প্রথমার্ধে যতগুলো বিদ্রোহ হয়েছিল অধিকাংশই ছিল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত উচ্চ ও মধ্যবিত্ত ভদ্রলোক শ্রেণীর বিদ্রোহ। কিন্তু এরই ফাঁকে ভারতের নিম্নবর্গীয় মানুষের অনেক বিদ্রোহ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তৎকালীন ঐতিহাসিকগণ, ব্রিটিশ ঐতিহাসিকগণ, ক্যামব্রিজ গোষ্ঠী এই বিদ্রোহগুলোকে আখ্যা দিয়েছে উৎপাত বলে, হাঙ্গামা বলে, ডাকাতি বলে। দুর্ভাগ্যজনক। বর্তমানকালে 1980-র দশকে সাবালডান স্টাডিজ বিভিন্ন যে ঐতিহাসিক রণজিৎ গুহ, শাহিদ আমিন, পার্থ চট্টোপাধ্যায় এনারা নতুন করে আবার ইতিহাস চর্চা শুরু করেছেন এবং এই উপজাতি বিদ্রোহগুলোকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। যাই হোক প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই চ্যাপ্টারটা বোঝার আগে তোমাদেরকে অবশ্যই তিনটে জিনিস বুঝতে হবে, যে তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিদ্রোহ কাকে বলে, কোনটা অভ্যুত্থান আর কোনটাকে বিপ্লব বলা হয়। একবার আমরা বোর্ডের দিকে একটু চোখ ফেরাই, দেখে নিই যে বিদ্রোহ কি। সাধারণত আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা, কারণ এই লেখাগুলো অনেক ছোট আছে, হ্যাঁ, তবু আমি মুখে বলছি। হ্যাঁ, কোনো সমাজ, বিদ্রোহ বলতে বোঝায় কোনো সমাজ বা রাষ্ট্রে কোনো প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনগোষ্ঠী সুসংগঠিত বা অসংগঠিতভাবে যে আন্দোলন গড়ে তোলে তা সাধারণভাবে বিদ্রোহ নামে পরিচিত। আবার বলছি, কোনো সমাজ বা রাষ্ট্রে কোনো প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনগোষ্ঠী সুসংগঠিত বা অসংগঠিতভাবে যে আন্দোলন গড়ে তোলে ইতিহাসে তাকে সাধারণভাবে বিদ্রোহ বলা হয়। তাহলে বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? কারণ আমাদের একটা সংক্ষেপে জেনে নিই যে কোনো বিদ্রোহের যে কি কি বৈশিষ্ট্য আছে। প্রথমত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিদ্রোহ স্বল্প বা দীর্ঘমেয়াদী হতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে 1857 বিদ্রোহ, এটা একটা স্বল্পকালীন বিদ্রোহ, কারণ 1857 টু 58 মধ্যেই এই বিদ্রোহ সীমাবদ্ধ ছিল। অপরদিকে চীনের তাইপিং বিদ্রোহ দীর্ঘদিন চলেছিল, এটা একটা দীর্ঘমেয়াদী বিদ্রোহের উদাহরণ। 2 নম্বর পয়েন্ট, বিদ্রোহের 2 নম্বর বৈশিষ্ট্য, এটা পরিকল্পিত হতে পারে, অপরিকল্পিত হতে পারে। কারণ যে কোনো বিদ্রোহের পিছনে একটা পরিকল্পনার ছাপ প্রয়োজন, ছাপ ছাড়া কোনো বিদ্রোহ সাফল্য পায় না। কিন্তু মানুষের অসন্তোষ কখনোই পরিকল্পিত সবসময় হয় না। দেখা যায় এই যে পরিকল্পিত বললাম, এরকম একটা পরিকল্পিত বিদ্রোহের নাম নীল বিদ্রোহ, আর অপরিকল্পিত বিদ্রোহ সিপাহী বিদ্রোহ। এবার দেখে নেব যদি বিদ্রোহ সফল হয় বা অসফল হয় সেক্ষেত্রে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার কী পরিবর্তন ঘটবে। বিদ্রোহ সফল হলে পূর্ব ব্যবস্থার পরিবর্তন ঘটে, যেমন নীল বিদ্রোহ কৃষকদের কাছে সাফল্যমণ্ডিত হয়েছিল, তাই নীল বিদ্রোহের শেষে ব্রিটিশ সরকার বাধ্য হয় নীল কমিশন গঠন করতে। 1860 সালে নীল কমিশন গঠন করা হয়। তাহলে কেন এটা? কারণ এই নীল বিদ্রোহে কৃষকরা সাফল্য পায়। এবার দেখি যদি বিদ্রোহ ব্যর্থ হয় সেক্ষেত্রে বিদ্রোহ ব্যর্থ হলে কি হবে? পূর্বতন ব্যবস্থার পরিবর্তন হয় না, যেমন 1857 বিদ্রোহ। কারণ 1857 বিদ্রোহ কোনো মতেই সাফল্যমণ্ডিত হয়নি। কারণ এক্ষেত্রে আমরা দেখি যে 1857 সালের যে বিদ্রোহ
তা সমাজ ব্যবস্থার, ভারতীয় অর্থনীতির কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হয়নি। তাই এটি হচ্ছে ব্যর্থ বিদ্রোহের উদাহরণ। এবার আসি আমরা অভ্যুত্থান কাকে বলে, কারণ বিদ্রোহের সাথে সাথে অভ্যুত্থান জানা অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন দেশে ক্ষুব্ধ বা অসন্তুষ্ট মানুষজন যে উপায়ে নিজেদের ক্ষোভ বা প্রতিবাদ প্রকাশ করে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য উপায় বা ধারা হলো অভ্যুত্থান। কারণ আমরা বিভিন্ন দেশে দেখি যে প্রত্যেকটা মানুষ সমাজ ব্যবস্থার প্রতি বা রাষ্ট্রের কোনো নিয়মকানুনের প্রতি মাঝে মাঝেই ক্ষোভ প্রকাশ করে। তাহলে বিভিন্ন দেশে যে ক্ষুব্ধ বা অসন্তুষ্ট মানুষজন যে পদ্ধতিতে, যে ধারার মধ্য দিয়ে তাদের প্রতিবাদগুলোকে তুলে ধরছে মানুষের সামনে, সেটাকে আমরা বলে থাকি অভ্যুত্থান। উদাহরণ হিসেবে সিপাহী বিদ্রোহ, নৌবিদ্রোহ ইত্যাদি। এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার আপনি কিছুক্ষণ আগেই তো বললেন যে সিপাহী বিদ্রোহ বলছেন, আবার অভ্যুত্থান বলছেন। হ্যাঁ, ঐতিহাসিকগণ কিছু কিছু ঐতিহাসিক মনে করেন এটা বিদ্রোহের পর্যায়ে, আবার অনেক ঐতিহাসিক মনে করেন এটা অভ্যুত্থান। তাই কোনোটাই ভুল নয়। সিপাহী বিদ্রোহ বলাও যা, সিপাহী অভ্যুত্থান বলাও একই ব্যাপার। এখন দেখে নিই এই অভ্যুত্থানের কিছু বৈশিষ্ট্য। এই অভ্যুত্থানের বৈশিষ্ট্য দেশ, সমাজ, প্রশাসনে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে নিজ গোষ্ঠীর একাংশের সংগ্রাম। তাছাড়া এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রের পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয়। অভ্যুত্থান সফল বা ব্যর্থ যাই হোক না কেন, কোনো সমাজ বা রাষ্ট্রের মূল কাঠামো অপরিবর্তিত থাকে। অভ্যুত্থানের উদাহরণ হিসেবে কি দিলাম? সিপাহী অভ্যুত্থান, নৌ অভ্যুত্থান, এগুলোকে বিদ্রোহ বলতে পারো, অভ্যুত্থান বলতে পারো। এবার আসি আমরা বিপ্লব। বিপ্লব কি? তোমরা বিপ্লব শুনেছো, ক্লাস 8-এ শুনেছো, ক্লাস 9-এ পড়েছো বিপ্লব সম্পর্কে। ক্লাস 9-এর শুরুটাই ছিল 1 নম্বর চ্যাপ্টারে প্রাক-কথনের পরে ফরাসি বিপ্লব দিয়ে। এখন আমরা জেনে নিই যে বিপ্লব কি। বিপ্লব কথার অর্থ হলো কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক, আমূল পরিবর্তন। বিভিন্ন দেশের ক্ষুব্ধ বা অসন্তুষ্ট মানুষজন এই ধরনের ধারার মধ্য দিয়ে নিজেদের ক্ষোভ বা প্রতিবাদ করে থাকে। আবার বলছি যে বিপ্লব কথার অর্থ হলো কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক, আমূল পরিবর্তন। বিভিন্ন দেশের ক্ষুব্ধ বা অসন্তুষ্ট মানুষজন এই ধরনের ধারার মধ্য দিয়ে নিজেদের ক্ষোভ বা প্রতিবাদ করে থাকে। এখন এই বিপ্লবের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমরা বিদ্রোহ বা অভ্যুত্থানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরিলক্ষিত করেছি, দেখেছি। সেভাবে বিপ্লবের কিছু বৈশিষ্ট্য আমরা এই চার্টের মধ্যে রয়েছে, এগুলো তুলে ধরব। বিপ্লবের ফলে প্রচলিত ব্যবস্থার যুগান্তকারী আমূল পরিবর্তন ঘটে। একটা সমাজের আমূল পরিবর্তনটাই বিপ্লব। প্রচলিত ব্যবস্থা যেটা চলছিল, যে ব্যবস্থা, সেই ব্যবস্থা বাতিল হয়ে নতুন ব্যবস্থা চালু হয়। এই যে পরিবর্তনটা এলো বিপ্লবের মাধ্যমে, এই পরিবর্তনের মধ্যে রাষ্ট্রের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনৈতিক সব ক্ষেত্রেই পরিবর্তন ঘটে। উদাহরণ হিসাবে বলা যায় ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দের, শিল্প বিপ্লব অষ্টাদশ থেকে 19 শতকের মধ্য দিয়ে, ভারতবর্ষে সবুজ বিপ্লব, দুগ্ধ বিপ্লব, ভারতবর্ষে নীল বিপ্লব মানে মৎস্য বিপ্লব, ফরাসি বিপ্লব ফরাসি সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটায়। শিল্প বিপ্লব বিশ্বের প্রযুক্তির ক্ষেত্রে, শিল্প উৎপন্নর ক্ষেত্রে এক আমূল যুগান্তকারী পরিবর্তন ঘটায়। আর সবুজ বিপ্লব ভারতবর্ষের ইতিহাসে এক ব্যাপক পরিবর্তন নিয়ে আসে।
এবার আসি আমরা, কারণ এই তিনটে জিনিস না জানলে কখনোই এই চ্যাপ্টারে ঢোকা সম্ভব নয়। তাহলে আমরা শিখলাম বিদ্রোহ কী, অভ্যুত্থান কী, বিপ্লব কী। এগুলো প্রায় বিদ্রোহ আর অভ্যুত্থান কাছাকাছি জায়গায় রয়েছে, কিন্তু এদের থেকে অনেক ব্যাপক অর্থে রয়েছে বিপ্লব। এবার আসি, এই যে উপনিবেশিক প্রশাসন, ব্রিটিশ সরকার এদেশে বিভিন্নভাবে এদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে তাদের আধিপত্য বিস্তার করেছিল, পুঁজিবাদের প্রসার ঘটিয়েছিল। সেই ব্রিটিশ সরকারের আধিপত্য বিস্তারের অন্যতম নমুনা হলো উপনিবেশিক অরণ্য আইন। কারণ এই তিনটে বিদ্রোহ, অভ্যুত্থান আর বিপ্লবের পরেই আমাদের আলোচনা করে নেওয়া দরকার যে উপনিবেশিক অরণ্য আইন কী। কারণ ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ। যে সময়ের কথা বলছি সে সময়ে ভারতবর্ষের প্রায় 30% মতো ছিল বনভূমি। এই বনভূমিতে প্রচুর মূল্যবান কাঠ, বিভিন্ন বনজ সম্পদ যেমন মধু, এইসব বিভিন্ন পশু পাওয়া যেত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের মূল্যবান কাঠ ও বনজ সম্পদের উপর অধিকার কায়েম করার জন্য উপনিবেশিক অরণ্য আইন প্রয়োগ করে। আমরা একবার দেখে নিই যে উপনিবেশিক অরণ্য আইন বলতে কী বোঝায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের শাসন কায়েম করার জন্য অরণ্য আইন কার্যকর করে। এই আইনের দ্বারা সরকার কাঠ সংগ্রহ ও ব্যবসার উপর বিধিনিষেধ আরোপ করে। এর প্রভাব কোথায়, এর উদ্দেশ্যটা কী ছিল? এর উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ ঔপনিবেশিক অরণ্য আইন প্রয়োগ করে ভারতের অর্থনৈতিক ব্যবস্থার উপর ব্রিটিশ আধিপত্য বিস্তার করা, ব্রিটিশ সামরিক শক্তিকে আরও শক্তিশালী করা। এই সময় ভারতবর্ষে রেলপথ বিস্তার চলছিল, রেল লাইন পাতার কাজ চলছিল। আমরা জেনে নেব যে কেন এই রেলপথ বিস্তারের সঙ্গে এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অরণ্য আইনের। কারণ অরণ্য আইনের দ্বারা রেলপথ বিস্তারের ফলে যে স্লিপার, সেই স্লিপারগুলো তৈরি হচ্ছিল ভারতবর্ষের মূল্যবান কাঠ দিয়ে। এছাড়া ব্রিটিশ নৌবাহিনীর জন্য বা বাণিজ্য তৈরির জন্য কাঠ সংগ্রহ, এছাড়া অরণ্যের বনজ সম্পদের পর অরণ্যকে কেন্দ্র করে ব্রিটিশ সরকার বিনোদন শিল্প গড়ে তুলতে চেয়েছিল। এক নজরে দেখে নিই যে অরণ্য বিষয়ক বিভিন্ন যে আইন পাস হয়েছিল সেগুলো কিভাবে পাস হয়। প্রথমত 1855 খ্রিস্টাব্দে অরণ্য সনদ আইন পাস হয়। 1856 খ্রিস্টাব্দে মহাপরিদর্শক হন ডেইটিক ব্র্যান্ডিস। 1864 খ্রিস্টাব্দে ভারতবর্ষের অরণ্যের ক্ষেত্রে একটা যুগান্তকারী ল্যান্ডমার্ক, কারণ এই সময় ফরেস্ট ডিপার্টমেন্ট তৈরি হয়। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার প্রথম অরণ্য আইন পাস করে। এই অরণ্য আইনের ফলে ভারতীয় অরণ্যের উপর ভারতীয় মানুষদের বনজ সম্পদ সংগ্রহ করা, পশুচারণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়। 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইন পাস হয়। এছাড়া 1927 খ্রিস্টাব্দে অরণ্য সংশোধিত আইন পাস হয়। এই 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় যে অরণ্য আইন পাস হয়, এই অরণ্যকে আমরা 3 ভাগে ভাগ করেছি: সংরক্ষিত, সুরক্ষিত আর শ্রেণী বহির্ভূত অরণ্য। এই অরণ্য আইনের ফলে বিদ্রোহ, প্রতিরোধ বা চিরাচরিত জীবনের ব্যাঘাত ঘটায়। এবার দেখে নেব এই যে অরণ্য আইন পাস হলো, এই অরণ্য আইন পাস হওয়ার ফলে ভারতীয়
সমাজ ব্যবস্থায় বিশেষ করে উপজাতি সম্প্রদায়ের উপর কী প্রভাব বিস্তার করেছিল? কারণ অরণ্য আইনের ফলে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ ক্ষুণ্ণ হয়। ভারতের উপজাতি সাঁওতাল, কোল, ভিল, ওরাও, এই উপজাতিরা অরণ্য নির্ভর, কিন্তু অরণ্য আইন পাশ হওয়ার ফলে সেখানে তাদের প্রবেশ নিষিদ্ধ হয়, বনজ সম্পদ সংগ্রহে তারা বাধা পায়। এইভাবে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ ক্ষুণ্ণ হয়। এছাড়া দৈনন্দিন কার্যকলাপে ব্যাঘাত, কারণ ভারতের বহু উপজাতি যারা বনকে কেন্দ্র করে বসতি স্থাপন করেছিল, বনেই ছিল তাদের সব কিছু, কিন্তু অরণ্য আইন লাগু হওয়ার ফলে তারা দৈনন্দিন জ্বালানি কাঠ বা পশুচারণের জায়গা এগুলো না পাওয়ার ফলে তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এছাড়া এই সময় ব্রিটিশ সরকার অরণ্যের কয়েকটা চাষের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যেমন ঝুম চাষ। এর ফলে সাঁওতাল বা কোল, ভিল এইসব মানুষের চাষাবাদে প্রচুর ক্ষতি হয়। এর ফলে ঝুম এবং রেওয়ান চাষ ব্যাপকভাবে ব্যাহত হয়। ফলস্বরূপ বিভিন্ন উপজাতিরা বিদ্রোহের আশ্রয় নেয়। আমাদের জাতীয়তাবাদী ঐতিহাসিকরা তাদের এই আন্দোলনকে বিদ্রোহ বলেছেন, কিন্তু ব্রিটিশ সরকারের পক্ষে ছিল এটা এক ধরনের হাঙ্গামা, উৎপাত। গাছ কাটার উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, আদিবাসীরা বিদ্রোহে সামিল হয়। এবার আসি আমরা আদিবাসীরা যে বিদ্রোহের রাস্তা বেছে নিল। ব্রিটিশ সরকার যেসব নিয়মকানুন তৈরি করেছিল, যেসব নিষেধাজ্ঞা তৈরি করেছিল, সেগুলোর বিরুদ্ধে আদিবাসীরা বিপ্লবে সামিল হয়, বিদ্রোহে সামিল হয়। আমরা একবার দেখে নেব যে এই কৃষক ও উপজাতিদের বিদ্রোহের কারণগুলি কী ছিল। কারণ বিদ্রোহের কারণগুলো বোঝার আগে শুধু যে অরণ্য আইন এটাই একমাত্র কারণ নয়, কারণ ফিরে যেতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্বের উপর। আমরা জানি যে উপজাতিরা অরণ্যের সন্তান, তারা অরণ্যের বিভিন্ন জায়গায় বনের মধ্যে নিষ্কর জমি ভোগ করত। যেসব জায়গায় তাদের বসতি ছিল সেগুলো থেকে কোনো রাজস্ব ব্রিটিশ সরকার পেত না, কিন্তু 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কর্নওয়ালিস ওইসব অনাবাদী জমিগুলোকেও আবাদি জমিতে রূপান্তরিত করেন এবং রাজস্বের আওতায় নিয়ে আসেন। এখন এই যে উপজাতি বিদ্রোহ, যে কোনো বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ, কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, আমাদের এই যে বিদ্রোহগুলোকে এগুলো উপজাতি বিদ্রোহ বলছি। আবার আমি কৃষক বিদ্রোহ বলছি। যেমন ধর্মীয় আন্দোলন হয়ে শুরু হয়েছিল ওয়াহাবি আর ফরাজি, কিন্তু এগুলোও ছিল কৃষক বিদ্রোহ, শেষ পর্যন্ত কৃষক বিদ্রোহের রূপ নিয়েছিল। আর শেষ বিদ্রোহ যেটা ছিল সমস্ত বিদ্রোহের যোগফল ছিল সিপাহী বিদ্রোহ। এটা পরবর্তীকালে 1857, আমাদের আজকের যে আলোচনা 1857 আগের। তাহলে উত্তরাধিকারে রাজস্ব আদায় করতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর ফলে বহু উপজাতি মানুষ বিদ্রোহের আশ্রয় নেয়। তাছাড়া সরকারি কর্মচারী ও পুলিশি অত্যাচার বেড়ে যায়। সরকারি কর্মচারী যারা সিজওয়ালা বা যারা রাজস্ব আদায় করত সরকারের পক্ষে, তারা উপজাতি মানুষদের নানাভাবে পীড়ন শুরু করে। শুল্ক বাদ দিয়েও অতিরিক্ত শুল্ক তারা আদায় করতে থাকে। এই উপজাতি মানুষের বৃহত্তর অংশই ছিল শিক্ষার আলো থেকে বঞ্চিত। তাদের এই অশিক্ষা আর অজ্ঞতার সুযোগ নিয়ে সেই সব জায়গায় প্রবেশ ঘটে
মহাজনদের, সুদখোর মহাজনদের। তারা সামান্য পরিমাণ অর্থ ধার দিয়ে বিপুল পরিমাণ সুদ নিত। এছাড়া জমিদারদের অত্যাচার বেড়ে যায় চিরস্থায়ী বন্দোবস্তের ফলে। আমরা এই ফাঁকে একটা বড় কৃষক বিদ্রোহের নাম জানি, এই চ্যাপ্টারে রয়েছে, যেটা এই বছরের জন্য খুব সম্ভাব্য বড় কোশ্চেন। নীল বিদ্রোহ, এটা একটা কৃষক বিদ্রোহ। এই কৃষক বিদ্রোহের ফলে, এই নীল বিদ্রোহের ফলে বাণিজ্যিক ফসল উৎপাদনে বাধ্যবাধকতা করা হয়। আমরা দেখেছি, যদি 3 কাঠিয়া প্রথা, যদি কোনো কৃষকের 20 বিঘা জমি থাকতো, তাহলে সে 3 বিঘা জমিতে বাধ্যতামূলকভাবে নীল চাষ করতে বাধ্য হতো। এই প্রথাটার নাম 3 কাঠিয়া প্রথা। এর ফলে বাণিজ্যিক ফসল উৎপাদনে বাধ্যবাধকতা করা হয়, যার ফলে যে খাদ্যশস্য, সেই খাদ্যশস্যের উৎপাদন কমে যায়। অপরদিকে এই একই সময়ে 1740-এর পর থেকে ইউরোপ তথা ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে। শিল্প বিপ্লব ঘটার ফলে ভারতের যে তাঁতি, অর্থাৎ যারা বস্ত্র তৈরি করত, সেই বস্ত্রশিল্পের উপর একটা বিরাট বড় প্রভাব আসে। কারণ এখানে আমি একটা কথা লিখেছি, দেশীয় শিল্পের অবক্ষয়, মানে একটা অবশিল্পায়ন, শিল্পায়নের বিপরীত প্রক্রিয়া। কারণ আমরা যুগ যুগ ধরেই ভারতবর্ষের মানুষ, মুঘল যুগ, সুলতানি যুগ বা প্রাচীন ভারতে আমরা বস্ত্রশিল্পে খুব উন্নত ছিলাম। কিন্তু ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার ফলে আমাদের ইংল্যান্ডের কাপড়ের কলে সস্তা দামের কাপড় ভারতের বাজার খেয়ে নেয়। ভারতের উন্নত বস্ত্রশিল্প অবনতির দিকে ধাবিত হয়। যখন কোনো দেশের প্রতিষ্ঠিত শিল্প উন্নতির পথে না গিয়ে অবনতির দিকে ধাবিত হয়, অর্থাৎ শিল্পায়নের বিপরীত দিকে ধাবিত হয়, তখন তাকে আমরা বলে থাকি অবশিল্পায়ন। কারণ এই কৃষক ও উপজাতি বিদ্রোহের একটা অন্যতম কারণ ছিল দেশীয় শিল্পের অবক্ষয়। এবার আসি আমরা কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, এরা অরণ্যের সন্তান। তোমরা মহাশ্বেতা দেবীর বইপত্র পড়ে থাকতে পারো এই অরণ্যের সন্তানের উপর, বা অনেক রাইটার এই অরণ্যের সন্তানের উপর অনেক বইপত্র লিখেছেন, যেমন কালী কিঙ্কর দত্ত, দ্য সান্তাল ইনসারেকশন 1855। অরণ্যের উপজাতিদের একটা স্বাধিকার ছিল, ওদের নিয়ম নীতি ছিল, মাঝি, পরগনাইত, মোড়ল প্রথা এগুলো ছিল। কিন্তু ব্রিটিশ সরকার চিরস্থায়ী বন্দোবস্তের পরবর্তী সময়ে এইসব এলাকায় আইনের শাসন চালু করে। তারা এই উপজাতি অধ্যুষিত এই অঞ্চলগুলিতে অভিন্ন ব্রিটিশ ফৌজদারি ও দেওয়ানি আইন চালু করে। এর ফলস্বরূপ যুগ যুগ ধরে সাঁওতাল, মুন্ডা, কোল এদের যে একটা নিয়ম নীতি ছিল, সেই নিয়ম নীতিতে আঘাত আসে, অর্থাৎ অরণ্যের উপজাতিদের স্বাধিকার হরণ করা হয়। অভিন্ন ব্রিটিশ আইন চালু হয়ে যায় এসব জায়গায় শাসন ও বিচারের ক্ষেত্রে। এছাড়া এই সময় বিভিন্ন মিশনারিরা আমাদের দেশে আসতে শুরু করে এবং তাদের কাছে টার্গেট হয়ে যায় এই অরণ্য প্রধান এলাকাগুলো। কারণ সাঁওতালরা সহজ সরল, এরা তথাকথিত উচ্চ শ্রেণী বা মধ্যবিত্ত ভদ্রলোকের মতো চালাক চতুর নয়। এদেরকে সহজেই এই মিশনারিরা প্রভাবিত করে অর্থের লোভে বা বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে এদের ধর্মান্তরিতকরণের চেষ্টা করা হয়। কোল, সাঁওতাল এদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা করা হয়। এটাও একটা উপজাতি বিদ্রোহের অন্যতম কারণ। এবার দেখে নেব একই সময়ে রেলপথ স্থাপনের কাজ চলছিল। আমরা জানি 1853 সালে
ডালহৌসির সময়ে প্রথম রেলপথ স্থাপিত হয়। যখন রেল লাইনে পাতার কাজ চলছে, ভাগলপুর, মুঙ্গের, রামপুরহাট, রাজমহল এইসব এলাকায় বিভিন্ন বন জঙ্গলের উপর দিয়ে রেল লাইন পাতার কাজ শুরু হয়। এর ফলে ওইসব এলাকায় যেসব মানুষ, যেসব উপজাতি সম্প্রদায়ের মানুষরা ছিলেন, তাদের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে এবং শেষ পর্যন্ত তারা বিদ্রোহের আশ্রয় নেয়। এছাড়া বিভিন্ন ভূমি বন্দোবস্ত তো রয়েছে, বিভিন্ন ভূমি বন্দোবস্ত তো আছেই। আমরা তাহলে কি দেখলাম, যেসব উপজাতিরা, তাহলে উপজাতি বিদ্রোহের অনেক কারণ দেখলাম, কিন্তু এগুলো তো কমন কারণ। তোমরা কি করবে, 5-6টা কারণ সবসময় রেডি করে রাখবে। যেমন অতিরিক্ত রাজস্ব বৃদ্ধি, যে কোনো কোল বিদ্রোহ পড়ুক, সাঁওতাল বিদ্রোহ পড়ুক অথবা মুন্ডা বিদ্রোহ পড়ুক, এই পয়েন্টটা লিখবে। অত্যধিক হারে রাজস্ব বৃদ্ধি, মহাজনদের শোষণ, জমিদারদের শোষণ, ব্রিটিশ দমননীতি, এই 4টে পয়েন্ট রইল। এছাড়া অভিন্ন ব্রিটিশ আইন, রেলপথ স্থাপন, এছাড়া বেশ কিছু বিদ্রোহের স্পেসিফিক কারণ রয়েছে। যেমন আমরা একটু ফিরে যাই উপজাতি থেকে কৃষক বিদ্রোহের দিকে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সেখানে ফকিরদের দরগায় প্রবেশ নিষিদ্ধ করা হয়, যার ফলে ফকিররা কি করে, আন্দোলনের পথ বেছে নেয়। এছাড়া সন্ন্যাসীরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, কোনো তীর্থকর দিতেন না, কিন্তু তাদের উপর তীর্থকর প্রয়োগ হলে তারাও বিদ্রোহে আশ্রয় নেয়। আমরা পরে ধীরে ধীরে এগুলো বলবো যে সন্ন্যাসী বিদ্রোহের কারণ কি, এসব কি। আজকে এগুলো না বলে আমরা আজকের যে মূল বিষয়বস্তু, আজকে আমরা সাঁওতাল বিদ্রোহে যাব। কারণ আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম যে অরণ্য আইন পড়লাম, অভ্যুত্থান, বিপ্লব, এগুলো কাকে বলে জানলাম। এছাড়া আবার দেখে নেব যে ভারতীয় যে অরণ্য আইন, একটু চোখ বুলিনি, অরণ্য আইনকে 3 ভাগে ভাগ করেছিল। ভারতীয় অরণ্যকে সংরক্ষিত অরণ্য, যেখানে সম্পদে পরিপূর্ণ ছিল আর ব্রিটিশ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন ছিল। এখানে জ্বালানি কাঠ আর পশুচারণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সুরক্ষিত অরণ্য, বেশ কিছু নির্ধারিত গাছের উপর ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞা জারি করে, স্থানীয়রা এখান থেকে জ্বালানি কাঠ ও পশুচারণ করতে পারবে। এছাড়া ছিল শ্রেণী বহির্ভূত অরণ্য, যেটা ভিলেজ ফরেস্টের মতো, স্থানীয় মানুষগণ জ্বালানি কাঠ ও পশুচারণ করতে পারবে। এবারে এক নজরে দেখে নিই, এই চ্যাপ্টার থেকে অনেক শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা। বিভিন্ন যে বিদ্রোহ, সেই বিদ্রোহের সময় আর স্থানগুলো আমরা বলে নিই, তারপর আমরা আজকের একটা অন্যতম টপিক সাঁওতাল বিদ্রোহে যাব। তার আগে কয়েকটা শব্দ তোমরা এই চ্যাপ্টারে বারবার শুনবে, যেমন দামিনী কোহ, এটা একটা সাঁওতালি ভাষা, এর আক্ষরিক অর্থ পাহাড়ের প্রান্তদেশ। দিকু, এই দিকু শব্দটার অর্থ হচ্ছে বহিরাগত ব্যক্তি বা মহাজন। হুল, হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। উলগুনান, এটাও এর অর্থ বিদ্রোহ, কিন্তু এটা মূল মানে হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এবার দেখি ওয়াহাবি। এই ওয়াহাবি আন্দোলন শুরু হয়েছিল আরবে, কিন্তু এই ভারতবর্ষ ওয়াহাবি আন্দোলন কৃষক বিদ্রোহের রূপ নিয়েছিল। প্রথমে ধর্মীয় আন্দোলন দিয়ে শুরু হয়, পরবর্তীকালে কৃষক বিদ্রোহ, এটা পড়বো আমরা পরবর্তী ক্লাসে। ওই ওয়াহাবি আন্দোলনের ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। এবার আসি ফরাজি। এই ফরাজি এর অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ইসলামের 5টা নিয়ম রয়েছে, কলমা, নমাজ, রোজা, হজ, জাকাত। এই যে 5টা নিয়ম, এই নিয়ম এটাও একটা ধর্মীয় আন্দোলন নিয়ে শুরু হয়েছিল, ফরাজি আন্দোলন, পরবর্তীকালে রূপ নেয় এটা কৃষক বিদ্রোহ। দাদন, এটা নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত। দাদন কথার অর্থ হচ্ছে অগ্রিম। আবার দুটো অর্থ দিয়েছি আমরা, দারুল হারব বিধর্মীর দেশ আর দারুল ইসলাম ইসলামের দেশ। এছাড়া আছে সিংবঙ্গা, এটা লেখা হয়নি আমার। সিংবঙ্গা মানে হচ্ছে সূর্য দেবতা। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই অর্থগুলোর আরেকবার বলছি,
তোমরা মনে রাখার চেষ্টা করবে। দামিনী কোহ পাহাড়ের প্রান্তদেশ। দিকু এটা হচ্ছে বহিরাগত ব্যক্তি বা মহাজন। হুল, হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। উলগুনান ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ওহাবি নবজাগরণ। ফরাজি ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। তারিকি মোহাম্মদিয়া মোহাম্মদ নির্দেশিত পথ। দাদন অগ্রিম। দারুল আরব বিধর্মীর দেশ। দারুল ইসলাম ইসলামের দেশ। আর সিংবঙ্গা মানে সূর্য দেবতা। এবার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখো বেশ কিছু বিদ্রোহের নাম, সময়কাল, প্রধান নেতা, স্থান দিয়েছি। এটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন প্রথমটা আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এটা মূলত কৃষক বিদ্রোহ। এটা 1763 থেকে 1800 এই দীর্ঘ সময় চলে। সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী। আর ফকির বিদ্রোহের নেতা ছিলেন মজনু শাহ, চিরাগ আলী, মুসা শাহ। স্থান বাংলাদেশের ঢাকা, রংপুর, বগুড়া, দিনাজপুর, ময়মনসিংহ। এবার আসি আমরা বাঁকুড়া, মেদিনীপুর। এই অংশটাকে আগে জঙ্গলমহল বলা হতো। এই অংশে যে নিচু সম্প্রদায়ের মানুষ ছিলেন বেশ কিছু, যাদেরকে আমরা চুয়াড় বলে থাকি। চুয়াড় শব্দের অর্থ হচ্ছে দুর্বৃত্ত বা নীচ। এই মানুষগুলো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহে ফেটে পড়ে। এই বিদ্রোহকে ইতিহাসে বলা হয় চুয়াড় বিদ্রোহ। চুয়াড় বিদ্রোহে আমরা দুটো পর্বে ভাগ করেছি, 1768 থেকে 1798 আর 98 টু 99 আরেকটা পর্ব। এই প্রথম পর্বের নেতা হচ্ছে জগন্নাথ সিংহ বা ধল, শ্যামগঞ্জন। আর দ্বিতীয় পর্বের নেতা দুর্জন সিং, গোবর্ধন দিকপতি। এবার আমরা দেখে নেব এই চুয়াড় বিদ্রোহের স্থান ছিল মেদিনীপুরের উত্তর অংশ, বাঁকুড়ার দক্ষিণ পশ্চিম অংশ এবং মানভূম। এবার কোল বিদ্রোহ। কোল বিদ্রোহের সময়সীমা 1831 থেকে 1832। কোল বিদ্রোহের নেতা বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিন্দ্রাই মানকি, সুই মুন্ডা। সিংভূম, মানভূম, হাজারিবাগ, পালামু এইসব জায়গায় কোল বিদ্রোহ হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ সময়সীমা 1855 থেকে 1856, মানে মারাত্মক আকার ধারণ করেছিল এই সময়টায়। এছাড়া এই যতগুলো বিদ্রোহী দেখছো এর আগে ছোটোখাটো অনেকবার হয়েছে, কিন্তু যে সময়টায় বিদ্রোহটা মূলত ব্যাপক আকার ধারণ করে, সর্বাত্মক আকার ধারণ করে, আমি সেই সময়টাই লিখেছি। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু, কানু, চাঁদ, ভৈরব, ডমন মাঝি, বীর সিং এদের স্থান ছিল দামিনী কোহ, রাজমহল পাহাড়ের প্রান্তদেশ, মুর্শিদাবাদ, বীরভূম এইসব জায়গায়। ভিলের অনেকগুলো বিদ্রোহ, 1819, 25, 36, 46। তার মধ্যে 1819 সালের যে বিদ্রোহ তার অন্যতম নেতা ছিলেন শিবরাম। এটা মূলত খানদেশ এবং মালবে হয়েছিল। এবার আসি মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে হয়। মুন্ডা বিদ্রোহের নেতা ছিল বিরসা মুন্ডা, গয়া মুন্ডা। এটা মূলত ছোটনাগপুর অঞ্চল, বিশেষত রাঁচি, সিংভূম এবং হাজারিবাগের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছিল। এবার আমরা দেখে নেব একবার মুন্ডা রংপুর বিদ্রোহ। রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে। নামের মধ্যেই বিদ্রোহের জায়গার নাম রয়েছে রংপুর। রংপুরে হয়েছিল তাই রংপুর বিদ্রোহ। এর নেতা ছিলেন নুরুল উদ্দিন। এবার আসি আমরা ওয়াহাবি বিদ্রোহের সময়সীমা 1820 থেকে 1860। কোনো কোনো বইয়ে আরও বেশি সময় দিয়েছে। যাই হোক, তোমরা মূল যে সময়টা, এই সময়ের মধ্যেই ভারতবর্ষে সবচেয়ে ব্যাপক আকার ধারণ করে ওয়াহাবি আন্দোলন। এই ওয়াহাবি আন্দোলন নেতাগুলোর নাম শাহ আলিউল্লাহ, আজিজ, সৈয়দ আহমেদ। আর বাংলার বুকে এই নেতা ছিলেন তিতুমির। মূলত দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর পূর্ব পশ্চিম সীমান্ত প্রদেশ এইসব জায়গায় ওয়াহাবি আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এবার আসি আমরা ফরাজি আন্দোলন।
ফরাজি আন্দোলনের সময়সীমা 1808 থেকে 1906। ফরাজি আন্দোলন ভারতবর্ষে শুরু করেন দিল্লির হাজি শরীয়তুল্লাহ। পরবর্তীকালে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান দুদু মিয়া অর্থাৎ মোহাম্মদ মহসিন নোয়া মিয়া। এই ফরাজি আন্দোলনের কেন্দ্র ছিল বাহাদুরপুর, ফরিদপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ। এবার আসি, এই ওহাবি আর ফরাজি আন্দোলনের কিছুটা বাংলায় প্রভাব পড়েছিল। এই দুটোকে যদি আমরা কিছুটা বাংলায় মিক্স করে দিই, মিশিয়ে দিই, তাহলে একটা বিদ্রোহ দেখতে পাবো, সেটা হচ্ছে বারাসত বিদ্রোহ। এটা এই বারাসত বিদ্রোহের যিনি নেতা মীর নিসার আলী বা তিতুমির, তিনি ওহাবি এবং ফরাজি দুটো আদর্শের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। মূলত 1831 সালে এই বারাসত বিদ্রোহ ঘটে বারাসত নামের জায়গায়। মূল জায়গা তাহলে কোথায়? বারাসত, নারকেলবেড়িয়া, 24 পরগনা, নদিয়া, মালদহ, এসব জায়গায়। এবার আসি, বর্তমান বাংলাদেশের শেরপুর, ময়মনসিংহ এইসব জায়গায় এক ধরনের মানুষ এক নতুন চিন্তাভাবনায় বিশ্বাসী ছিলেন, যারা ফকির করম শাহ, টিপি শাহের আদর্শে উদ্বুদ্ধ ছিলেন, তাদেরকে বলা হয় পাগলাপন্থী। সেই পাগলাপন্থীদের বিদ্রোহ দেখতে পাই 1825 টু 1827। এবার আসি আমরা নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের সময়সীমা 1859 থেকে 1860। নীল বিদ্রোহের নেতা বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। মূলত নীল বিদ্রোহ নদিয়া, 24 পরগনা, ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর এইসব জায়গায় ছড়িয়ে পড়েছিল। আরেকটি কৃষক বিদ্রোহ, উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ এই সময় পাবনা বিদ্রোহ 1870। এর নেতা ছিলেন ঈশানচন্দ্র রায়, শম্ভুনাথ পাল। আর স্থান হচ্ছে পাবনা, ঢাকা, বগুড়া। দক্ষিণ ভারতে এই সময় একটা বিদ্রোহ দেখা দেয় 1799 টু 1805। পাদ্রেরাম কাট্টাবম্মানের নেতৃত্বে তামিলনাড়ুতে পলিগার বিদ্রোহ। এছাড়া আমরা আরও কয়েকটা বিদ্রোহের নাম জানব, যেমন বারাণসী বিদ্রোহ, মোপালা বিদ্রোহ ঘটে দক্ষিণ ভারতের মালাবার উপকূলে সৈয়দ আলাবির নেতৃত্বে। যাই হোক, এ তো গেল বিভিন্ন বিদ্রোহের নাম, স্থান আর প্রধান নেতা। এগুলো তোমরা অবশ্যই নোট করবে, কারণ এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা যদি এরকম বাড়িতে একটা চার্ট বানাও, সেই চার্টটায় লিখে রাখো যে কোন জায়গায় ঘটেছিল সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের নেতা কী, তাহলে তো তোমাদের এখান থেকে যে শর্ট প্রশ্ন সেটা তোমরা ওখান থেকে হয়ে যাচ্ছে। এছাড়া আজকে আমি যে বিষয়টার উপর আলোকপাত করব, সেই বিষয়টা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। যে এতগুলো আমরা যে উপজাতি বিদ্রোহের নাম শুনলাম, কোল, ভিল, মুন্ডা, হ্যাঁ, এছাড়া ওহাবি, ফরাজি, কৃষক আন্দোলন, এই উপজাতি বিদ্রোহগুলোর মধ্যে সবচেয়ে যে বিদ্রোহটা ব্যাপক, সর্বাত্মক, ধ্বংসাত্মক আকার ধারণ করে, তার নাম ছিল সাঁওতাল বিদ্রোহ। কারণ এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে ভারতবর্ষের 19বিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত অধিকাংশ বিদ্রোহী ছিল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, উচ্চশিক্ষিত, মধ্যবিত্ত, সো-কল্ড ভদ্রলোকদের বিদ্রোহ। কিন্তু এই বিদ্রোহ সবচেয়ে ব্যাপক আকার ধারণ করে যে বিদ্রোহটা, সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। এখন আমরা সাঁওতাল বিদ্রোহ পড়ার আগে কয়েকটা ছবি দেখে নিই, আর মূলত কোন অংশটায় সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল সেগুলো একবার আমরা চোখ বোলাই। দেখো, যে অংশটা আমি লাল দাগ দিয়েছি, এটা মানে নেট থেকে বার করা, লাল দাগ দেওয়া আছে, দেখো এই অংশটাতে মূলত সাঁওতাল বিদ্রোহ ঘটে। এখানে যদি দেখো, এরকম জায়গা, এই দামিনী কোহ যে এলাকাটা, সেই এলাকাটা, এখানে এই অংশটাকে আমি এইভাবে দেখিয়েছি, এই অংশটা দেখো, এই অংশটা। এবার আসি আমরা সাঁওতাল বিদ্রোহের নেতা। সাঁওতাল বিদ্রোহের যে নেতা, মূল নেতা ছিল সিধু আর কানু। তাদের ছবি দুটো আমি ডাউনলোড করেছি নেট থেকে। এটা কানু,
কানু মুর্মু, আর এটা সিধো মুর্মু। সাঁওতালরা সিধুকে সিধো বলে, সিধো মুর্মু। এই যে ছবিটা দেখছো, সাঁওতালরা আদিম অস্ত্র নিয়ে, তীর ধনুক নিয়ে লড়াই করছে, আর তাদের বিদ্রোহের অন্যতম সঙ্গী মাদল সেটাও পাশে রয়েছে। এখন আমি যে এতক্ষণ ধরে বিভিন্ন উপজাতি বিদ্রোহগুলোর নাম বললাম বা কৃষক বিদ্রোহ, তাদের অবস্থান একবার ভারতবর্ষের ম্যাপে দেখাচ্ছি। দেখো এই যে অংশটা, এই উপরের অংশটা, আমার লাঠিটা যেখানে আছে ম্যাপে, সেটা হচ্ছে রংপুর বিদ্রোহ, বর্তমানে এটি বাংলাদেশে। এবার আসি এই অংশটা সাঁওতাল বিদ্রোহ, বর্তমানে এটি ঝাড়খণ্ড, বিহার এইসব এলাকায়। কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ এখানটায়, এটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এছাড়া পশ্চিম ভারতের ভিল বিদ্রোহ, এছাড়া স্বরাজি আন্দোলন, আর ওই একই জায়গায় ওয়াহাবি আন্দোলন। ভারতবর্ষের বিভিন্ন বিদ্রোহের চার্ট এগুলো। আমরা আজকে যে আলোচনা, মানে আজকের যে মূল বিষয়বস্তু, উপজাতি বিদ্রোহের যে অন্যতম বিষয় যে সাঁওতাল বিদ্রোহ, সেই সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আমি কিছু বলবো, খুব সংক্ষেপে বলবো। তোমরা জানো যে সাঁওতাল বিদ্রোহ হয় 1855 সালে। এই সাঁওতাল কারা, কেনই বা অতি শান্ত একটা জাতি একটা সর্বাত্মক বিদ্রোহের আকার নিল, একটা বিরাট আলোচনার বিষয়। কারণ ব্রিটিশ সরকার কখনো ভাবতে পারেনি যে সাঁওতালদের মতো একটা শান্তিপ্রিয় জাতি যে ভারতবর্ষের ইতিহাসে একটা ব্যাপকতর আন্দোলনে অংশগ্রহণ করতে পারে, তাদের কখনোই সেটা মানে তারা বিশ্বাস করেনি। আমরা এই সাঁওতাল বিদ্রোহের যে কারণ জানার আগে আমরা জানার চেষ্টা করব যে সাঁওতাল কারা, সাঁওতালদের আদি অধিবাস কোথায় ছিল, সাঁওতালরা কীভাবে দামিনী কোহ অঞ্চলে ছড়িয়ে পড়ল, তারপর এই বিদ্রোহ কেন ব্যর্থ হলো, এই বিদ্রোহের প্রকৃতি কেমন, সর্বশেষ ভারতবর্ষের ইতিহাসে এর গুরুত্ব কী, এগুলো আমরা ধীরে ধীরে বলবো। কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই, আর পুরো বলাও সম্ভব নয়, সময়ের মধ্যেই শেষ করতে হবে আমাদেরকে। প্রথমে আসি সাঁওতাল কারা। এই সাঁওতাল শব্দটার জন্ম কিভাবে হলো? এই সাঁওতালরা চেই চম্পা অর্থাৎ হাজারিবাগ অঞ্চলের বসবাস করত। ধীরে ধীরে সেখানের বিভিন্ন উপজাতি, আরও যে অন্য উপজাতি আছে, তাদের সাথে তাদের বিরোধ বাঁধে, অথবা ওখানকার স্থানীয় মানুষদের সাথে বিরোধ বাঁধে। ওরা ওইসব জায়গায় মানে চেই চম্পা অংশটা ত্যাগ করে মূলত মেদিনীপুরের দিকে, মেদিনীপুরের সানট অঞ্চলে চলে আসে। মূলত এই সানট অঞ্চল থেকেই ঐতিহাসিকগণ মনে করছেন যে এই সাঁওতাল শব্দটার জন্ম হয়েছে। অনেক ঐতিহাসিক ও নৃতাত্ত্বিকগণ মনে করেন সাঁওতালদের আদি নিবাস ছিল মেদিনীপুরের সাওয়ান্ত অঞ্চল। এই সাওয়ান্ত থেকেও সাঁওতাল শব্দের জন্ম অনেক ঐতিহাসিক মনে করেন। যাই হোক, এই সময় সাঁওতালরা বীরভূম, মুর্শিদাবাদ, জঙ্গলমহলের বেশ কিছু অংশ, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়ার কিছু অংশে বসবাস শুরু করে। মূলত এরা নিরীহ অরণ্যচারী,
শান্তিপ্রিয় জাতি। এবারে দেখে নেব এই সাঁওতালরা দামিনী কোহ অঞ্চলে কিভাবে এলো। দামিনী কোহ মানে ভাগলপুর থেকে রাজমহল পর্বত, যে রাজমহল পর্বতের প্রান্তদেশ, সেই পুরো এলাকাটাকে বলা হয়, সেই পাহাড়ের প্রান্তদেশটাকেই বলা হয় দামিনী কোহ। কেন গেল সাঁওতালরা সেখানে? সাঁওতালরা মূলত বীরভূম, মেদিনীপুর, জঙ্গলমহল এইসব এলাকায় অনাবাদি জমি, পাথুরে জমি, এইসব জায়গায় এই জমিগুলোকে চাষযোগ্য করতে থাকে। প্রথম দিকে এই জমির উপর কোনো রাজস্ব লাগতো না, কিন্তু পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এইসব এলাকার উপর জমিদারগণের নজর বাড়ে। তারা নানা রকম কর আরোপ করে সাঁওতালদের উপর। করভারে জর্জরিত সাঁওতালরা রাজমহল পার্বত্য এলাকার সেখানে বসবাস শুরু করে, সেখানে গিয়ে বসবাস শুরু করে। সাঁওতালদের যে এই বাংলার এই দিকটা যে আগমন ঘটেছিল তার প্রেক্ষাপট ছিল ৭৬ মন্বন্তর। কারণ আমরা কেন এই বীরভূম, মেদিনীপুর বা এইসব জায়গায় কেন সাঁওতাল অনেক আছে, তার মূল কারণ হচ্ছে সে সময় ৭৬ মন্বন্তের ফলে বাংলার বহু মানুষ মারা যান। প্রায় 35% মানুষ মারা যায়, 50% জমি নষ্ট হয়ে যায়। তাহলে কৃষকের বা কৃষিজীবী মানুষের ঘাটতি দেখা যায়। সেই ঘাটতিটা পূরণ করেছিল কিছুটা হলেও সাঁওতালরা। আবার চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এইসব জায়গাগুলোর উপর যখন জমিদার শুরু হয়, নজরদারি শুরু হয়, ওরা গিয়ে রাজমহল পাহাড়ের প্রান্তদেশে বসবাস শুরু করে। একটা পরিসংখ্যান থেকে দেখা যায় যে 1838 সালে রাজমহল পাহাড়ের কয়েকটি গ্রাম ছিল, সেখানে 3000-এর মতো লোক বসতি স্থাপন করে। সেখানে 1851 সালে ওই লোক সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় 42,000। তাহলে আমরা জানলাম যে সাঁওতাল কারা। সাঁওতালরা কোথায় গেল? সাঁওতালে গেল রাজমহল পাহাড়ে। সেখানে এই যে রাজমহল পাহাড়, সেখানে সাঁওতালদের থেকেও একটা আদিম জাতি ছিল, তাদেরকে বলা হয় পাহাড়িয়া জাতি। এই পাহাড়িয়া জাতিরা মূলত পশু শিকার ও পশুচারণ করত। ব্রিটিশ সরকার চেয়েছিল এদেরকে কৃষিকাজে অভ্যস্ত করতে, কিন্তু এই পাহাড়িয়ারা কৃষিকাজে অভ্যস্ত না হয় তারা গভীর অরণ্যের প্রবেশ করে। সেই জায়গাটা পূরণ করে সাঁওতালরা। সাঁওতালদের জমি বিলি করা হয়, খুব অল্প পয়সায়, অল্প খাজনায় জমি বিলি করা হয়। তারা সেই পাথুরি জমিকে কি করে শস্য শ্যামলা করে তোলে। দেখা যায় যে 1838 সাল নাগাদ এই অঞ্চলগুলো থেকে সাঁওতালরা খাজনা দিত 2000 টাকা। কিন্তু এই অনাবাদি জমিগুলো, এই পাথরের জমিগুলো যখন চাষযোগ্য জমিতে পরিণত হলো, তখন বিভিন্ন জমিদারদের নজর পড়ে সাঁওতালদের উপর। তারা নানারূপ কর ধার্য করতে থাকে এই শান্তিপ্রিয় জাতির উপর। তাহলে সাঁওতাল বিদ্রোহের যে একটা অন্যতম কারণ, সেই অন্যতম কারণ হচ্ছে চড়া হারে রাজস্ব। কারণ যখন এই অনাবাদি জমিগুলো, পাথরের জমিগুলো চাষযোগ্য হয়ে উঠল, তখন জমিদারগণ চড়া হারে রাজস্ব চাপায়। এবার আসি
যে সাঁওতালরা যে ফসল ফলালো, শস্য সামালো করে তুললো সেই পাথরের জমিগুলোকে, যে বিপুল পরিমাণ শস্য উৎপন্ন হলো, সেই শস্যগুলো বিক্রি করার লোক চাই। কাদেরকে বিক্রি করবে? এই সময় বেশ কিছু সমতল থেকে অসাধু ব্যবসায়ীরা এখানে আসে ফসল কেনার জন্য। কিন্তু এই অসাধু ব্যবসায়ীরা কি করে? সাঁওতালদের ফসল কিন্তু এক অভিনব পন্থায়, এবং সাঁওতালদেরকে বিভিন্ন জিনিস বিক্রি করত, সেটারও পন্থা ছিল অভিনব। তারা মূলত দুই ধরনের বাটখারা ব্যবহার করত, কেনারাম আর বেচারাম। কেনারাম বাটখারা কি? ওই মহাজনরা বা ব্যবসায়ীরা যে বাটখারা দিয়ে সাঁওতালদের কাছ থেকে জিনিস নিত, সেই বাটখারার ওজন ছিল অনেক বেশি, মানে ভারী ওজনের বাটখারা ব্যবহার করত। এর ফলে ওই শান্তিপ্রিয় নিরীহ সাঁওতালরা ঠকত। আবার সাঁওতালদেরকে যখন জিনিসপত্র বিক্রি করত, মিঠাইওয়ালা বা বিভিন্ন ব্যবসায়ী, তারা যেমন বিভিন্ন জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করত, তখন তারা যে বাটখারাটা ব্যবহার করত, হালকা বাটখারা, সেটা হচ্ছে বেচারাম। তাহলে কেনারাম বেচারাম হলো। এই উভয় ধরনের বাটখারার মধ্য দিয়ে কারা শোষিত হতে থাকে? সাঁওতালরা। এবার আসি, বিভিন্ন ফসল যখন উৎপন্ন করছে, যখন কৃষিকাজ শুরু করছে সাঁওতালরা, সেই সময় তাদের টাকার প্রয়োজন হয়, বা ফসল কাটার সময় তাদের টাকার প্রয়োজন হতো, অথবা জলসেচের সময় তাদের টাকার প্রয়োজন হতো, নগদ টাকার, অথবা মহাজন বা জমিদারগণ যখন খাজনা আদায় করতেন তখন তাদের নগদ টাকার প্রয়োজন হতো। এই নগদ টাকার প্রয়োজনের জন্য ওরা কার কাছে ছুটে আসে? সে সময় একদল অসাধু ব্যবসায়ী, অসাধু মহাজন, মানে যারা সুদের ব্যবসা করত, এই অসাধু মহাজনরা বন্ড প্রথার মাধ্যমে সাঁওতালদের টাকা ধার দিত সুদের বিনিময়ে। এই সুদের পরিমাণ শতকরা 33 টাকা, কিন্তু বাস্তবে এই সুদ ছিল 50 থেকে 500%। এই টাকা ধার দেওয়ার সময় মহাজনরা এক অভিনব পন্থা ব্যবহার করে। সেই ব্যবস্থার নাম বন্ড প্রথা। বন্ড প্রথার সাথে দুটো জিনিস যুক্ত, কামিয়াতি আর হার ওয়াই। কামিয়াতি মানে কি? সাঁওতালরা যতদিন না ওই ঋণের টাকা শোধ করতে পারছে, ততদিন জমিদার বা মহাজনদের বাড়িতে বেগার কাটবে। উদয়াস্ত পরিশ্রম করার পর দিনের শেষে তাদেরকে 1 সের ধান দেওয়া হতো। এবার আসি হারওয়াই। এটাও যতদিন না টাকা দিতে পারবে, জমিদারের বাড়িতে হাল দিতে হবে, মানে চাষের সময়। তাহলে এই বন্ড প্রথা সাঁওতাল জাতির কাছে অত্যন্ত বিপজ্জনক ছিল। তাহলে কি দেখা গেল? আমরা চড়া হারে রাজস্ব, বন্ড প্রথা। এবার আসি সাঁওতালদের যে কঠোর পরিশ্রম করে সাঁওতাল জাতি যে জমিটা তৈরি করেছিল, সেই জমিটা হরণ করেছিল কারা? জমিটা হরণ করেছিল বিভিন্ন জমিদারগণ। তারা মাঝে মাঝে এই সাঁওতালদেরকে তাড়িয়ে নিতেন তাদের জমি থেকে। এছাড়া মহাজনদের শোষণ, বহিরাগত ব্যবসায়ীদের শোষণ, সাঁওতাল সমাজে ব্রিটিশ আইন প্রবর্তন, এ কথা তো আমি আগেই বলেছি। সর্বোপরি ইংরেজ কর্মচারী ও রেল ঠিকাদারদের অত্যাচার সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই রেল কর্মচারীরা অল্প টাকায় সাঁওতালদের পরিশ্রম করাতো,
তাছাড়া সাঁওতাল রমণীর উপর অত্যাচারে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এবারে দেখে নেব যে সাঁওতাল সমাজের যখন এরকম ভয়ানক দুর্গতি, তখন সিধু আর কানু চুনা মুর্মুর ছেলে, সে দাবি তারা দাবি করেন শুভ ঠাকুরের নির্দেশ পেয়েছেন। এই শুভ ঠাকুরের নির্দেশ বলে তাদের বলদের জন্য 2 আনা, না মোষের জন্য 2 আনা আর বলদের জন্য 1 আনা কর দিলেই চলবে। তারা বিভিন্ন জায়গায় সাঁওতালদের সংঘবদ্ধ করে। এই সাঁওতাল বিদ্রোহের অন্যতম প্রতীক হয়ে দাঁড়ায় শাল গাছ। সিধু কানু হুল বা বিদ্রোহ সূচনা করে। সাঁওতালরা কী করে? প্রায় 10,000 সাঁওতাল ভাগনাডিহির মাঠে সমবেত হয় এবং ওরা ব্রিটিশ সরকারের কাছে শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো পেশ করার জন্য যাত্রা শুরু করে। কিন্তু এই পরবর্তীকালে দেখা যায় এই সময় বিভিন্ন দারোগা তারা কি করে? সাঁওতালদের উপর অত্যাচার শুরু করে জমিদারদের নির্দেশে। সাঁওতালরা শেষ পর্যন্ত প্রতিবাদকে বিদ্রোহের রূপে রূপান্তরিত করে। ব্রিটিশ সরকার প্রথম দিকটায় এই বিদ্রোহকে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু পরবর্তীকালে যখন বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে, তখন লর্ড ডালহৌসি বিভিন্ন জায়গা থেকে সামরিক সৈন্য এনে এই বিদ্রোহ দমনের চেষ্টা করেন। যাই হোক, এই বিদ্রোহে মূলত 23 থেকে 25,000 সাঁওতালকে নির্মমভাবে হত্যা করা হয়। সিধুকে তো হত্যা করা হয়, কানুকে ফাঁসি দেওয়া হয়। এই বিদ্রোহ 8 মাস ব্যাপী এই বিদ্রোহ 8 মাস ব্যাপী চলে। বিদ্রোহের বিভিন্ন কারণের জন্য এই বিদ্রোহ ব্যর্থ হয়। প্রথমত যেটা নেতৃত্বের অভাব, কারণ সর্বভারতীয় স্তরে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা সাঁওতাল বিদ্রোহের যে নেতা সিধু, কানু, চাঁদ, ভৈরব এদের ছিল না। বিদ্রোহ ব্যর্থ হয় নেতৃত্বের অভাব, কর্মসূচির বা সঠিক পরিকল্পনার অভাব, তাছাড়া জনসমর্থনের অভাব, সুদক্ষ ব্রিটিশ সেনাবাহিনী তারা কাজে লাগিয়েছিল টেলিগ্রাফ, রেল ব্যবস্থাকে, যেমন সিপাহী বিদ্রোহে কাজে লাগায়, এখানেও কিছুটা কাজে লাগায়। আর ভারতীয় জমিদারগণ ব্রিটিশ কোম্পানিকে সাহায্য প্রদান করেছিল। বিদ্রোহীদের মুক্তিযুদ্ধ, আবাল বৃদ্ধ বনিতার বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, ধর্মীয় বিদ্রোহ, কৃষক বিদ্রোহ। কেন এই বিদ্রোহকে গণমুখী বিদ্রোহ বলা হচ্ছে? কারণ সাঁওতাল বাদ দিয়েও কামার, কুমোর, জোলা সম্প্রদায়ের মুসলিমরা এই বিদ্রোহকে সমর্থন করে। তারা বিভিন্নভাবে বিদ্রোহীদের সাহায্য করে, কর্মকররা অস্ত্র বানিয়ে তাদেরকে সাহায্য করে। তাই একবার আমরা দেখে নেব আরেকবার চার্টের মাধ্যমে এই বিদ্রোহ কী বলছি? গণমুখী বিদ্রোহ। কারণ প্রচুর মানুষের সমর্থন ছিল এই বিদ্রোহে। আর সাঁওতালরা যেহেতু শোষিত, আরও অন্যান্য শোষিত মানুষরাও এই বিদ্রোহকে সমর্থন ছিল। এটা দরিদ্র মানুষের মুক্তিযুদ্ধ ছিল। আবাল বৃদ্ধ বনিতার বিদ্রোহ বলা হয় এটাকে। এটা ভারতবর্ষের ইতিহাসে সিপাহী বিদ্রোহের আগে একটা বড় ব্রিটিশ বিরোধী সংগ্রাম। যেহেতু সাঁওতালরা একটা উপজাতি সম্প্রদায়, তাদের নিজস্ব ধর্ম আছে, শুরুর দিকে, কিন্তু শেষ দিকে যখন নিম্নবর্ণের অসংখ্য হিন্দু এই বিদ্রোহে যোগদান করে এবং তাছাড়াও
এই কিছু নিম্ন শ্রেণীর মুসলিম পরিবারও এই বিদ্রোহকে সমর্থন জানায়, তখন এই বিদ্রোহকে আমরা কি বলছি? কৃষক বিদ্রোহ। ভিত নড়ে যায়। ব্রিটিশ সরকার তড়িঘড়ি করে এই বিদ্রোহের ফলে বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, কম ছিল না, কারণ সাঁওতালদের জন্য আলাদা সাঁওতালদের জন্য আলাদা সাঁওতাল পরগনা তৈরি করা হয়। বিশেষ উপজাতি স্বীকৃতি দেওয়া হয়। এই অঞ্চলে সুদখোর মহাজন বা দিকুদের প্রবেশ নিষেধ করা হয়। বেশ কিছু প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি। রাজস্বের পরিমাণ কমানো হয়, আর তাদের অত্যাচারের পরিবর্তে মাঝি পরগনাইত বা তাদের মোড়লদের উপরেও দায়িত্ব প্রদান করা হয়। তাই দেখা যাচ্ছে যে যেটা আমরা সাঁওতাল বিদ্রোহ যে ব্যর্থ হয়েছে, যে পুরোপুরি ব্যর্থ হয়নি, কারণ সাঁওতালদের এই বিদ্রোহের ফলে সাঁওতাল পরগনা তৈরি হয়, সাঁওতালদের বিশেষ অধিকারের মর্যাদা দেওয়া হয়, দিকুদের প্রবেশ নিষিদ্ধ করা হয়, কিন্তু এখানে খ্রিস্টান মিশনারিদের প্রবেশ অবাধ করে দেওয়া হয়। খ্রিস্টান মিশনারিদের এই দরিদ্র সাঁওতালদের মধ্যে প্রবেশের মানে বহু সাঁওতাল সময় খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। যাই হোক, এই যে তোমরা শুনলে সাঁওতাল বিদ্রোহ, আমি সংক্ষেপে বললাম কারণ তো সময় ছিল না খুব একটা বেশি। এখন সাঁওতাল বিদ্রোহ থেকে যে প্রশ্নটা আসে, এবার যেটা বড় প্রশ্ন, সেই বড় প্রশ্নটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ, প্রকৃতি ও ফলাফল। এটা তোমরা ভালো করে করবে। আর প্রথম দিকে যে টিকাগুলো পড়ালাম সেখান থেকে অরণ্য আইন ভালো করে করবে। টিকা কতক্ষণ লাগলো সময়? নমস্কার।